নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেকটা আমি রেশমাকে। আজকে কিন্তু অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি। আজকে হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। আর প্রত্যেক বছরের মতন এই টেক টাইম উইথ রেশমা আপনাদের কিন্তু সঙ্গে নিয়ে পৌঁছে যায় বেলঘরিয়া রথতলা জগন্নাথ দেবের স্নানযাত্রা পূর্ণ দর্শনে। আর এই বছর কিন্তু এখন যাচ্ছি আপনাদের সঙ্গে করে এই পূর্ণ স্নান দর্শন করতে। তাহলে চলুন কথা বেশি না বাড়িয়ে সোজা পৌঁছে যাওয়া যাক বেলঘরিয়া রথতলা জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা পূর্ণ দর্শন করতে। আর এই ব্লগটা শুরু করার আগে আমি হলাম রেশমা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেক টাইম উইথ রেশমা। তাহলে জয় জগন্নাথ বলে চলুন স্নানযাত্রা পূর্ণ দর্শনে সাক্ষী হন আমার সাথে, আমার চ্যানেল টেক টাইম উইথ রেশমার সাথে। ফাইনালি আপনাদের সঙ্গে করে টেক টাইম উইথ রেশমা পৌঁছে গেছে বেলঘরিয়া রথতলা শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে এই মহাস্নান দর্শনের জন্য। জগন্নাথ দেবকে দেখানোর আগে একবার দেখিয়ে দিই, পশ্চিমবঙ্গের অন্যতম সুবৃহৎ রথযাত্রার রথ কিন্তু এখানে প্রস্তুত হওয়া শুরু হয়ে গেছে। রথের কাঠগুলো দেখুন কি সুন্দর করে রং করা হয়েছে। আর এই হচ্ছে রথের চাকা, যে চাকা রথের মধ্যে লাগানো হবে, তারপর সোজা জগন্নাথ দেবকে দিয়ে পাড়ি দেওয়া হবে তার মাসির বাড়ি। চলুন তাহলে এবার ভেতরে যাওয়া যাক, জয় জগন্নাথ বলে জগন্নাথ দেবের দর্শন করা যাক। মন্দিরে ঢুকতেই কিন্তু এত সুন্দর তিন বিগ্রহ বলরাম, মাতা সুভদ্রা আর জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল। আসলে প্রত্যেক বছর এরমভাবে জগন্নাথ দেব, মাতা সুভদ্রা আর বলভদ্রকে সাজানো হয়। কেন? এই স্নানযাত্রার ঠিক আগের দিন হয় প্রত্যেক বছর এখানে কলস যাত্রা, মানে যে গঙ্গা থেকে যে জল আনা হবে সেখানে এরমভাবে এত সুন্দর করে জগন্নাথ দেবকে সাজিয়ে নিয়ে গিয়ে ওই গঙ্গার ওখানে মা গঙ্গার কাছে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বেশ অনেকক্ষণ ধরে পুজো হয়ে ওখান থেকে কলস করে জল নিয়ে এসে এই যে বিগ্রহ দেখছেন এটাই কিন্তু মন্দিরে আসল বিগ্রহ। এই বিগ্রহকে মন্দিরের স্নান বেদিতে নিয়ে গিয়ে ওই 108 কলসি জল কিন্তু ঢালা হয়ে থাকে। আর জগন্নাথ দেবের প্রিয় রং কিন্তু হলুদ, তাই দেখুন এখানে কিন্তু এবার জগন্নাথ দেবকে হলুদ রঙের বস্ত্র পরে সাজানো হয়েছে, দেখতে লাগছেও কিন্তু খুব সুন্দর। এই হচ্ছে জগন্নাথ দেবের স্নানবেদী। এখানে জগন্নাথ দেব, মা সুভদ্রা, বলরাম ওনাদের বসিয়ে এখানে স্নান করা হবে। আর এই মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। যেহেতু জগন্নাথ দেবের প্রিয় রং কিন্তু হলুদ, তাই সব কিছুর মধ্যেই কিন্তু এবার হলুদের ছোঁয়া। শুধু সেটাই নয়, জগন্নাথ দেব নিজেও কিন্তু এবার হলুদ বস্ত্র পরিধান করেছে। এখনও ডেকোরেশনে কিছু কাজ চলছে। আসলে যে বিরাট যজ্ঞের আয়োজন, সেখানে এত সহজে কি সব কমপ্লিট হয়? কিছু না কিছু কাজ বাকি থেকে যায়, তাই এখন একদম শেষ ফিনিশিংয়ের কাজটা চলছে। অ্যানাউন্স করা হলো যে মন্দিরে আর কিছুক্ষণের মধ্যেই জগন্নাথ দেব, মাতা সুভদ্রা আর বলভদ্রের পাহুন্ডি যাত্রা শুরু হবে। পাহুন্ডি যাত্রা মানে জগন্নাথ দেবের আজকে স্নানযাত্রা, তো জগন্নাথ দেব আজকে মহা খুশি, সবাই আজকে খুশি, তাই বেশ আনন্দ করে জগন্নাথ দেবকে নাচিয়ে কুদিয়ে আনানো হবে। মানে একটা জায়গায় জগন্নাথ দেবকে বসিয়ে তাকে বেশ ভালো করে দোলানো হয়। দেখবেন পাহুন্ডির পুরো ভিডিওটা কিন্তু এখানে আছে। যাই হোক, ওখানে প্রায় পুজোর সমস্ত কিছু আয়োজন শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু পাহুন্ডি যাত্রা স্টার্ট। সবার প্রথমেই কিন্তু সুদর্শন চক্রকে পাহুন্ডি করিয়ে আনা হয় এই স্নান মণ্ডপে। তারপর পরপর আসেন বলভদ্র, মাতা সুভদ্রা এবং শেষে হচ্ছে জগন্নাথ দেব। তাহলে দেখুন এই অপূর্ব পাহুন্ডির দৃশ্যটা। আচ্ছা, একটা কথা আপনাদের এটা কোশ্চেন থাকলো, বলুন তো এই স্নান যাত্রা থেকে শুরু করে জগন্নাথ দেবের উল্টো রথ অবধি ঠিক কতবার এই পাহুন্ডিটা হয়? দেখি কে কে বলতে পারেন, কমেন্টস বক্সে কিন্তু উত্তরটা জানাবেন, আমি কিন্তু ওয়েট করে থাকলাম। তারপর কে কে বলতে পারলেন আর কে কে বলতে পারলেন না সেটা আমি দেখে নিয়ে তারপর সঠিক উত্তরটা কিন্তু আপনাদের আমি জানাবো। আর এই যে পাহুন্ডিটা হলো, এটা কিন্তু সুদর্শন চক্রে পাহুন্ডি হচ্ছে। এরপর ওনাকে নিয়ে যাওয়া হবে এই স্নান মণ্ডপের বেদিতে।
চক্র যেই মাত্র স্নান মণ্ডপে বসে পড়ল, ঠিক পরপরই কিন্তু বলভদ্র, মাতা সুভদ্রা এবং জগন্নাথ দেবেরও কিন্তু পাহন্ডি স্টার্ট হয়ে গেল। এবার ওনারাও কিন্তু আস্তে আস্তে এই স্নান মণ্ডপে চলে আসবে। তারপরেই কিন্তু শুরু হবে পূর্ণ স্নানযাত্রা। আর এবার হলো ফাইনালি জগন্নাথ দেবকে স্নান বেদিতে আনার পালা। চারিদিকে তখন শুধু জয় জগন্নাথ উলুধ্বনি, শঙ্খধ্বনিতে একদম মুখরিত। আর এতটা সামনে থেকে জগন্নাথ দেবের পাহুন্ডিটা দেখতে পারবো, ইমাজিনেশনের বাইরে ছিল। কারণ কোনোবারই এত সুন্দরভাবে পাহুন্ডি দেখতে পাই না, কিন্তু এবার একদম যে সামনে, এটা ঠাকুরের কৃপা ছাড়া সত্যি অসম্ভব। তাই যতটা ভালোভাবে পারলাম আপনাদের জন্য জগন্নাথ দেবের পাহন্ডির এত সুন্দর দৃশ্যটা লেন্সবন্দি করে এনেছি। দেখুন, আশা করি ভাল লাগবে। আর যে যেখান থেকেই বসে দেখছেন না কেন, একবার দুহাত তুলে জোরসে বলুন তো জয় জগন্নাথ। দেখবেন ঠিক ওখান থেকেই, যেখানে বসে আছেন, এই অনুভবটা করতে পারবেন যেন আপনার চোখের সামনে জগন্নাথ দেবের এই পাহন্ডি যাত্রাটা হচ্ছে। হ্যাঁ জানি, এই ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু কি করি বলুন, এত সুন্দর দৃশ্যটাকে কাট করতে ইচ্ছা হলো না। মনে হলো আপনাদের সবার সাথে সেই মুহূর্তটা শেয়ার করে নিই। তাই এই পাহন্ডির মানে জগন্নাথ দেবের এই পাহন্ডি যাত্রার কোনো অংশটাই কাট করলাম না, পুরোটাই তুলে ধরলাম আপনাদের সামনে, যাতে আপনাদের মনেও এই অনুভূতি হয় যে আপনারা যেন সামনে বসেই জগন্নাথ দেবের এই পাহন্ডি যাত্রায় অংশগ্রহণ করছেন। আর এবার হলো মদনমোহনকে মণ্ডপে নিয়ে আসার পালা। মদনমোহনকে যে কি সুন্দর করে কোলের মধ্যে নাচাতে নাচাতে নিয়ে আসা হয়, সত্যি এ দৃশ্য মানে না, চোখের সামনে না দেখলে ঠিক অনুভব করা যায় না। রইল আপনাদের জন্য সেই এত সুন্দর দৃশ্যটা, এত সুন্দর করে মদনমোহনকে নিয়ে কোলে করে নাচাতে নাচাতে নিয়ে আসা হয় এই স্নান মণ্ডপে।
স্নান মণ্ডপে ঠাকুরকে বসানোর পর শুরু হলো ঠাকুরের আরতি পর্ব আর পুজোর পর্ব। এখানে কিন্তু মোট দুবার করে আরতি করা হয় আর পুজো হয়, আর ঠাকুরের এখানে কিন্তু ভোগ নিবেদন হয়। তো রইল ঠাকুরের আরতি পর্ব স্নান যাত্রা শুরু হওয়ার আগে। চলুন, এই স্নানযাত্রা শুরু হওয়ার আগে ঠাকুরকে যখন সাজানো হচ্ছে, এই স্নানযাত্রা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করে নিই এই ভিডিওর মাধ্যমে। প্রথমত, এই যে বেলঘুরিয়া রথতলা জগন্নাথ দেবের মন্দিরে যে স্নানযাত্রা হয় সেটা কিন্তু পূর্ণিমার মধ্যে হয় না, পূর্ণিমা তিথিতে হয় ঠিকই। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আমরা সবাই জানি এই স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। আর এটা হচ্ছে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি, মানে এক কথায় জগন্নাথ দেবের হ্যাপি বার্থডে, জগন্নাথ দেবের জন্মদিন। তো সেই তিথিতেই কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়। কিন্তু যেমন মাহেশ এবং অন্যান্য জায়গায় পূর্ণিমার মধ্যে, মানে পূর্ণিমা তিথিটার মধ্যে স্নানটা হয়, কিন্তু এখানে কিন্তু সেই পূর্ণিমা তিথির মধ্যে স্নানযাত্রা হয় না। এখানে হচ্ছে পুরীর থেকে, যখন পুরী জগন্নাথ মন্দির থেকে যেই সময় নির্দেশ আসে যে এইবার জগন্নাথ দেবের স্নানযাত্রা শুরু হোক, মানে পুরীর মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা ঠিক যখন শুরু হয় তখন ওখান থেকে এখানে আদেশ আসে যে জগন্নাথ দেবের এখানে স্নানযাত্রা শুরু করা যায়। ঠিক সেই সময় কিন্তু জগন্নাথ দেবের এই বেলঘুরিয়া রথতলা জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা শুরু হয়। পূর্ণিমার মধ্যে কিন্তু এখানে সেরকমভাবে স্নানটা হয় না, তিথি পূর্ণিমা, কিন্তু পূর্ণিমার মধ্যে নয়। এবার হচ্ছে সেকেন্ড ইনফরমেশন হলো এই যে জগন্নাথ দেবের যে স্নানযাত্রা হয়, এখানে কিন্তু প্রথমে জগন্নাথ দেবের মাথায় কলসি দিয়ে জল ঢালা হয় না, কি বলভদ্রের কি সুভদ্রার, সবার প্রথমে কিন্তু স্নান করা হয়, যে স্নানটা করানো হয় সুদর্শন চক্রকে। ওই যে সবার প্রথমে পাহণ্ডি হয়ে যিনি এসছেন ওই সুদর্শন চক্রের মাথায় কিন্তু আগে জল ঢালা হয়, তারপর কিন্তু শুরু হয় বাকি সবার স্নানযাত্রা। 108 কলসি জল। তবে হ্যাঁ, এখানেও কিন্তু একটা ট্রিক্স আছে, মজার একটা ট্রিক্স, যেটা আমি এত বছর গিয়ে উদ্ধার করতে পারিনি, এই বছর সেটা মোটামুটি উদ্ধার করে এসেছি। সেইটা হলো এই যে 108 কলসি জল আছে, এই 108 কলসি জলটাকে 4 থেকে 5টা ভাগে ভাগ করা হয়। সেটা কি, জগন্নাথ দেবের মাথায় ঢালা হয় 34 কলসি জল, দেবী সুভদ্রার মাথায় ঢালা হয় 22 কলসি জল, আর বলভদ্রের মাথায় ঢালা হয় 34 কি 35 কলসি জল ঢালা হয় বলভদ্রের মাথায়। আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে সুদর্শন চক্র আর মদনমোহন আর গোপাল, ওখানে যারা আছেন তাদের মাথায় ঢালা হয়। সুতরাং অনেকেই হয়তো ভাবেন যে 108 কলসি জলই ঠাকুরের মাথায় ঢালা হয়ে থাকে, না, সেটা কিন্তু না। জগন্নাথ দেবের মাথায় একদম যে, মানে আমি ওখানে বসে বসে গুনেছি যে জগন্নাথ দেবের মাথায় কতটা ঢালা হয়, তো সেখানে 34টা কাউন্ট করে আমার এসছে, ওই 34টাই ঢালা হয় জগন্নাথ দেবের মাথায়।
ব্যাস, এখানে কিন্তু 108 কলসি জলকে একদম ভাগে ভাগে সাজানো কমপ্লিট। এবার আমরা সবাই অপেক্ষা করছিলাম কতক্ষণে পুরীর থেকে নির্দেশ আসে যে স্নানযাত্রা শুরু। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এই যে কলসিগুলো রাখা হয়েছে তার নিচে দেখছেন দানা দানা, এই কলসি রাখার আগে কিন্তু পুরো ওখানে ধান ছড়িয়ে নেওয়া হয়েছে, আর যেগুলো হয় গঙ্গা জল ছিটিয়ে তুলসী পাতা দিয়ে, কিন্তু এটা দেখলাম ওই জায়গাটাতে পুরো আগে ধান ছড়িয়ে নেওয়া হলো, তারপর কিন্তু রাখা হলো এই কলসগুলো। আচ্ছা, এরপরে আরও একটা ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করে নিই। সেটা হচ্ছে, এই যে জগন্নাথ দেবের স্নানযাত্রা 108 ঘড়া জল, স্বাভাবিক এত ঘড়া জল দিয়ে স্নান করার পর ঠাকুরের তো জ্বর আসবেই আসবে। তো এই সময় ঠাকুর কিন্তু এই স্নানযাত্রা হয়ে যাওয়ার পর কিন্তু ঠাকুরের মন্দির বন্ধ হয়। কেন? ঠাকুর জ্বরে পড়ে, সবাই জ্বরে পড়ে, বলভদ্র, সুভদ্রা, দেবী সুভদ্রা, জগন্নাথ দেব সবাই জ্বরে পড়ে। তো এই যে স্নানযাত্রা থেকে রথযাত্রা অবধি কিন্তু জগন্নাথ দেবের জ্বর থাকে, এবং রীতিমতন রাজবৈদ্য এনে ওনার ট্রিটমেন্ট করা হয়, ওষুধ খেয়ে সুস্থ করতে হয়। এই যে টাইম পিরিয়ডটা, এই যে সময়টা না, এটাকে বলা হয়ে থাকে অনসর। এই সময় কিন্তু জগন্নাথ দেব দর্শন দেন না। আর দাঁড়ান, এই যে কথা বলতে বলতে দেখুন, এই ফাইনাল আরতি মানে একদম স্নান শুরু হওয়ার আগে আরতিটা শুরু হয়ে গেছে। তো যেটা বলছিলাম, এই অনসর পর্ব শেষ হয় কবে জানেন তো? ঠিক রথযাত্রার আগের দিন। এই বছর রথযাত্রা পড়েছে হচ্ছে 27শে জুন, তার মানে 26শে জুন নেত্রমিলন উৎসবের মাধ্যমে আবার জগন্নাথ দেব আমাদের দর্শন দেন। মানে জগন্নাথ দেবের এই অনসর পর্বটা কমপ্লিট হয়, মানে সমাপ্ত হয়। উনি আবার ভক্তদের দর্শন দিয়ে পরের দিন শুরু হয় রথযাত্রা, মানে ওনার অনসর পর্ব কমপ্লিট হলো। উনি এখন সম্পূর্ণ সুস্থ, এবার রথে ওঠার জন্য উনি একদম পুরোপুরি রেডি যাকে বলা যায়। তাহলে চলুন, এই মোটামুটি এই ইনফরমেশানগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তারপর লাস্ট আরও একটা ইনফরমেশান আছে, সেটা বলছি। তবে হ্যাঁ, এবার স্নানযাত্রাটা শুরু হোক, স্নানযাত্রা দেখে নিয়ে তারপর লাস্ট আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নেব। স্নান পর্ব শুরু হওয়ার আগে ঠাকুরকে এভাবে বেশ ভালোভাবে হাওয়া করা হচ্ছে, মানে ঠাকুরকে আরও ভালো করে ঠান্ডা করা হচ্ছে, তারপর তো আরও জল দিয়ে ঠান্ডা করা হবে। তবে হ্যাঁ, ঠাকুরকে হাওয়া করার পর সেই পাখার হাওয়া কিন্তু আমরা যারা দর্শক ছিলাম তাদের সবাইকে করা হয়েছে। সত্যি এই হাওয়ার যেন একটা আলাদাই, মানে ফ্যান চললেও গরম লাগছিল, কিন্তু এই হাওয়াটা দেওয়ার পর বেশ কিন্তু মানে আরাম লাগছিল। মানে সত্যি এগুলো কী বলুন তো, মনের ব্যাপার। আপনি যেভাবে দেখতে চান বা আপনি যেভাবে ভাবতে চান, ঠাকুর কিন্তু আপনাকে ঠিক সেইভাবেই, সেই দৃষ্টিভঙ্গি দিয়েই ভাবাবে। ব্যাস, এবার এতক্ষণে প্রতীক্ষার অবসান, শুরু হলো 2025 স্নানযাত্রা উৎসবের সূচনা। সবার প্রথমে জল ঢালা হলো দাদা বলভদ্রের মাথায়। এবার পরপর সবার মাথায় এই জল ঢালা পর্বটা চলতে থাকবে। তাহলে দেখুন এই পূর্ণ স্নানযাত্রা, এত সুন্দর দর্শন।
জগন্নাথ দেবের স্নান পর্ব সমাপ্ত হলো। এবার হচ্ছে ঠাকুরকে ভালো করে গা মোছানোর পালা, কারণ পরবর্তী হচ্ছে জগন্নাথ দেবের গজবেশ ধারণের পর্ব। এবার এই সম্পর্কে একটা বলি, এই যে গজবেশ ধারণ আমরা সবাই জানি কি গজ মানে হাতি, হাতির বেশ ধারণ না, সেটা কিন্তু নয়। গজবেশ ধারণ করা অর্থ হচ্ছে গণেশের মতন করে প্রভু জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলভদ্রকে সাজানো হবে, সেটাই হচ্ছে জগন্নাথ দেবের গজবেশ ধারণ। এবং এটাই নিয়ম, এই স্নানযাত্রার পর প্রভু যে আমাদের দর্শন দেবেন সেটা হচ্ছে গজবেশে। আর এই যে গজবেশ ধারণ করার পর এখানে কিন্তু সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া হচ্ছে, যেটা সাধারণত আমরা জানি রথযাত্রার সময় রথটাকে মানে ঠাকুর যখন রথে উপবিষ্ট হয়ে যায় তারপর এই সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া হয়, কিন্তু এবার দেখলাম এখানে কিন্তু গজবেশ ধারণ করার পর ওই সোনার ঝাড়ু দিয়ে ওই জায়গাটাকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আজকে তাহলে এই মহাস্নানের মহাপর্ব আপনাদের কেমন লাগলো? আমার কিন্তু খুব ভালো লাগলো, প্রত্যেক বছর আপনাদের সঙ্গে নিয়ে আসি। তবে এবার ইনক্লুড যেটা হয়েছে, ভোগটা কালেক্ট করতে পেরেছি। এবার কোনো বছর ভোগ খাওয়া হয় না, বাট এবার আগে গিয়েই ভোগের ব্যবস্থাটা করে নিয়েছিলাম, যে এবার শিওর ছিলাম যে ভোগ নিতেই হবে। যাই হোক, আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে একদম ভুলবেন না। কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে। খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি রথযাত্রার ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।